সুপ্রভাত বন্ধুরা, আজকে 29শে এপ্রিল 2025। এই মুহূর্তে আমি আছি স্বয়ং মহাদেব এবং বিষ্ণুদেবের আবাসভূমির একদম প্রবেশদ্বারে, অর্থাৎ হরিদ্বারে। এই যে আপনারা দেখছেন, আমার ডান পাশ দিয়ে বয়ে চলেছে পূর্ণতোয়া মা গঙ্গা। এবারে কিন্তু আমার যাত্রাপথ একটু লম্বা। আগামী 2 তারিখে বাবা কেদারনাথের মন্দিরের দ্বার ওপেন হচ্ছে, আমরা কিন্তু সেটা দর্শন করব। তারপরে ওখান থেকে যাব 4 তারিখে, স্বয়ং বদ্রীবিশালের দ্বার ওপেন হচ্ছে। তারপরে ওখান থেকে আমরা বসুধারা ফলস দর্শন করব, দর্শন করে ফিরে আসবো আবার এই হরিদ্বারে। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। গত 27শে এপ্রিল আমরা হাওড়া থেকে রাত 8টা 35 মিনিটে দুন এক্সপ্রেস করে প্রায় 35 ঘন্টা জার্নি করে পৌঁছেছিলাম হরিদ্বার স্টেশনে। হাওড়া থেকে হরিদ্বার আসার জন্য সরাসরি 3টে ট্রেন আছে। এক কুম্ভ এক্সপ্রেস, সোম, বুধ, বৃহস্পতি, শনি এবং রবি। 2 নম্বর হলো উপাসনা এক্সপ্রেস, মঙ্গল এবং শুক্রবার। 2টো ট্রেনই ছাড়ে দুপুর 1টায়। হরিদ্বার পৌঁছতে সময় নেয় কম বেশি ওই 27 ঘন্টা মতো। আর 3 নম্বর ট্রেন হলো দুন এক্সপ্রেস, যেটাতে আমরা যাচ্ছি। 29 তারিখে আমাদের হরিদ্বার পৌঁছতে প্রায় সকাল 7টা বেজে গেছিল। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনে থাকা মহাদেবের মূর্তিকে প্রণাম জানিয়ে হরিদ্বারে প্রবেশ করলাম। সামনের রাস্তা থেকে মাথাপিছু 10 টাকার বিনিময়ে টোটো করে চললাম ভারত সেবাশ্রম সঙ্গে। স্টেশন থেকে ভারত সেবাশ্রম সঙ্গের দূরত্ব 1 কিলোমিটারেরও কম। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে একটুখানি এগিয়েই। এই বাস স্ট্যান্ডের সামনেই মেন রাস্তা থেকে কেদারনাথ যাওয়ার জন্য সোনপ্রয়াগ এবং বদ্রীনাথ যাওয়ার জন্য সরাসরি বাস পাওয়া যায়। আর যারা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িতে যেতে চান, তারা এখান থেকেও গাড়ি পেয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমার গুরু আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গের হরিদ্বার শাখায়। সবাই মিলে ঢুকে পড়লাম আশ্রমের ভেতরে। অফিসে কথাবার্তা বলে গুরু মহারাজের কৃপায় আমাদের থাকার সুন্দর ব্যবস্থা হলো। প্রতিটা ঘরে ডবল বেডের 2টো করে খাট, অর্থাৎ 4 জনের থাকার সুন্দর ব্যবস্থা। ঘরগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুম একদমই চকচকে এবং সমস্ত সুবিধাযুক্ত। হরিদ্বার ভারত সেবাশ্রম সঙ্গে থাকার জন্য এসি, নন এসি প্রচুর ঘর আছে। আমি হরিদ্বারের ভারত সেবাশ্রম সঙ্গে থাকার ব্যবস্থা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করেছি। সেই ভিডিও দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। এবারে আশ্রমে লাগেজ রেখে একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম হরকি পৌড়ি ঘাটের দিকে স্নান করব বলে। এবারের যাত্রায় আমার খুব কাছের কয়েকজন মানুষ আমার যাত্রা সঙ্গী হয়েছিল। আস্তে আস্তে সবার সঙ্গেই পরিচয় করিয়ে দেব। প্রথমেই আমরা বিষ্ণুঘাট দর্শন করলাম। এখানেই স্বয়ং বিষ্ণুদেব সাধনা করেছিলেন। আছে বিষ্ণুদেবের মন্দির। বিষ্ণুঘাট সাধারণত একটু ফাঁকা ফাঁকাই থাকে। বিকালে এখানে বসে থাকতে বেশ ভালো লাগে। এবারে আমরা চলে এলাম হরকি পৌড়ির ব্রহ্মকুণ্ডে। এখানে আসলেই এখানকার আধ্যাত্মিক পরিবেশে মনটা সঙ্গে সঙ্গেই কীরকম যেন এক অনুভূতি লাভ করে। মুহূর্তের মধ্যেই মনটা শান্ত হয়ে যায়। আমরা এখানে কিছুক্ষণ বসে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে ব্রহ্মকুণ্ডে স্নান করতে নামলাম। এই ব্রহ্মকুণ্ডেই অমৃতের 1 ফোঁটা পড়েছিল। পূর্ণতোয়া মা গঙ্গার জলে ডুব দিতেই শরীর ও মন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। মহা আনন্দে কয়েকটা ডুব দিতেই মনে পেলাম অপূর্ব এক শান্তি।
স্নান সেরে গঙ্গা মায়ের মন্দিরে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম গুরু আশ্রমের দিকে। আশ্রমে পৌঁছে পোশাক বদলে চলে এলাম প্রসাদ ঘরে। প্রসাদের টোকেন আগেই কেটে রেখেছিলাম, মাথাপিছু 40 টাকার বিনিময়ে। এবারে প্রসাদ নিয়ে বসে পড়লাম সবাই মিলে। প্রসাদে ছিল ভাত, ডাল, 2 রকমের তরকারি এবং আমের চাটনি। আমরা সবাই তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করলাম। এখন বাজে দুপুর 2:35। এখন আমরা আমাদের গুরু আশ্রমে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এখন যাব ঋষিকেশ দর্শন করতে। আজকে হরিদ্বার দেখবো না, হরিদ্বার দেখবো যেদিনকে আমরা ট্রেন ধরবো সেই দিনটাতে। আচ্ছা, এবারে কিন্তু আমি একা নই, এবারে কিন্তু অনেকে, আমার একটা গ্রুপ এসছে। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আকাশ, আমার ভাই কাম বন্ধু। আচ্ছা, ও হচ্ছে বর্ণালী, আমার ছোট বোনের মতো। ও হচ্ছে প্রীতম, যে রয়েছে আমার সঙ্গে থাকে, অনেক জায়গাতে দেখেছেন। প্রীতম অবশ্য আসছে রাত্রেবেলা, ও প্রীতমের মামাতো ভাই। আচ্ছা, এইটা হচ্ছে প্রীতমের মামাতো বোন। আর এই হচ্ছে কাকিমা, আমার সঙ্গে অনেক ব্লগে দেখেছেন। এই কাকিমা প্লাস আরও 2জন আছে যারা এখনও রেডি হয়ে নামছে। ওরা একটু ইয়াং ছেলে তো, একটু লেট করে আসছে। হ্যাঁ, কাকিমা মানে প্রীতমের মা, এটা একদম বাস্তব কথা। কাকিমা তো আমার একটাই আছে। তাহলে চলুন, এখন আমরা এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাব একদম ঋষিকেশ। আমি গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। একটা অটো ধরে চললাম ঋষিকেশে। পথ চলতে চলতেই হরিদ্বারের ড্যাম আর ওই যে দূরে মনসা পাহাড়কে দেখতে দেখতে এগিয়ে চললাম। হরিদ্বার থেকে ঋষিকেশে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর। আমরা অটোতে প্রায় 45 মিনিট চলার পর অটো রামঝুলা অটো স্ট্যান্ডে এসে নামিয়ে দিল। অটোর থেকে নেবে এবারে যাব সোজা রামঝুলার দিকে। চলুন তাহলে যাওয়া যাক। দোকানপাটের মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে ডান দিকে একটা ঘাটে নেমে পড়লাম। জানতে পারলাম এখান থেকেই গঙ্গায় নৌকো করে বেড়ানোর জন্য নৌকো ছাড়ে। আমরা এখানকার মনোরম পরিবেশে বেশ কিছুটা সময় কাটালাম, বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ পরে চলে এলাম রামঝুলার কাছে। এই রামঝুলা দিয়েই আমাদেরকে গঙ্গা পেরিয়ে হাঁটা পথে গঙ্গার ঠিক উল্টো দিকে যেতে হবে। রামঝুলার ওপর থেকে মা গঙ্গাকে দেখতে বেশ সুন্দর লাগে। হাঁটতে হাঁটতে আমরা ঝুলাপুল পেরিয়ে গঙ্গার অপর দিকে এসে ডান দিকে প্রথমেই দেখলাম প্রাচীন সোমেশ্বর মহাদেব মন্দির। ঋষিকেশে দেখার মতন অনেকগুলো জায়গা আছে, যেমন ত্রিবেণী ঘাট, ঋষিকুণ্ড, ঋষিকেশের প্রধান দর্শনীয় শ্রী বিষ্ণুর এক রূপ ভরত মন্দির এবং চন্দ্রদেবের সাধনাস্থল চন্দ্রেশ্বর মহাদেব মন্দির। এছাড়াও বিভিন্ন নামী আশ্রমও রয়েছে। এইসব কিছু দেখতে সকাল থেকে পুরো একটা দিন সময় লেগে যায়। ঋষিকেশ নিয়ে তো আমার 2খানা টোটাল ব্লগ বানানোই আছে। ঋষিকেশের মোটামুটি সমস্ত জায়গায় আপনাদেরকে এর আগের 2টো পর্বে দেখিয়েছি। এখন আর বিভিন্ন জায়গায় ঘুরছি না, কারণ এখনও পর্যন্ত ঋষিকেশে বেশ গরম। আজকের টেম্পারেচার এইখানে দেখাচ্ছে 24 ডিগ্রি, মানে রোদ্দুরটা বেশ গায়েও লাগছিল। এখন চলে আসলাম পরমাত্ম নিকেতনের কাছে। এখন পরমাত্ম নিকেতনের আরতিটা দেখে নিই। চলুন তাহলে। গীতা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে গঙ্গা আরতির আয়োজন চলছে। আমি এর আগে কখনো দেখিনি যে গীতা ভবনের ঘাটেও কিন্তু আরতি হয়। এই বছর এসে তার আয়োজনটা দেখতে পেলাম। ঠিক আছে, আজকে পরমাত্ম নিকেতনটাই যাই, পরে আবার যখন আসবো তখন এখানকার আরতিটা দেখব। পরমাত্ম নিকেতনে আশ্রমে এসে ঢুকে পড়লাম। এই আশ্রমটি বেশ সাজানো গোছানো। এখানে যোগাভ্যাস ও আধ্যাত্মিক বিষয় এবং আয়ুর্বেদিক প্রশিক্ষণও দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আশ্রমিকরা স্তব পাঠ করতে করতে
লাইন দিয়ে এগিয়ে চলল আরতি ঘাটের দিকে। কিছুক্ষণের মধ্যেই আরতি ঘাটের সবাইকে নিয়ে সঙ্গীতানুষ্ঠান শুরু হলো। এই সঙ্গীতানুষ্ঠান বেশ কিছুক্ষণ চলার সঙ্গে সঙ্গে চলল যজ্ঞানুষ্ঠান। এই গোধূলি বেলায় তখন এখানকার পরিবেশে আলাদা এক মাত্রা পেয়েছে। এরপরে শুরু হলো আরতি অনুষ্ঠান। আমরা সবাই মিলে পুরো আরতি অনুষ্ঠানটা উপভোগ করলাম। अक्षय तृतीया है, उसका पावन पर्व है, इसलिए अक्षय तृतीया पे किया गया प्रारंभ सदैव अक्षय होता है। जय हो। আজকের এই ঋষিকেশের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। এই পরমাত্ম নিকেতনের আরতি অনুষ্ঠান সত্যিই খুব সুন্দর লাগলো। যে কোনো মানুষ এই আরতি অনুষ্ঠান দেখলে তার মনটা কিন্তু আনন্দে ভরে যাবে। চলুন এখন আবার গুরু আশ্রমে ফিরে যাই। রাতে এসে ভারত সেবাশ্রম সঙ্গে দেখি অক্ষয় তৃতীয়া উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবারে রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা ঘুম। সুপ্রভাত বন্ধুরা, আজকে 30শে এপ্রিল 2025, শুভ অক্ষয় তৃতীয়া। এই হচ্ছে আমার গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘ। আজকে বুঝতেই পারছেন এখানে কত সুন্দর এক অনুষ্ঠান। আজকের তিথিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি। আমাদের হিন্দু শাস্ত্র মতে এই অক্ষয় তৃতীয়ায় যদি কোনো ভক্ত ভগবান বিষ্ণুর কাছে নিজের মন থেকে নিজের জীবন সম্বন্ধে কোনো কিছু প্রত্যাশা করে থাকেন তাহলে কিন্তু সেইটা সে পজিটিভভাবে পাবে। আজকের দিনে আমাদের হিন্দু সনাতন ধর্মে আরও শক্তি বৃদ্ধি হোক এবং আমরা সবাই যেন সুস্থ এবং শান্তিতে জীবন ধারণ করতে পারি, এই প্রত্যাশা আমি ভগবান শ্রী বিষ্ণুর কাছে রাখলাম। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে, বাবা কেদারনাথের দর্শনে যাব। আমরা এবারে যেহেতু একটা গ্রুপ ট্যুর আছে তাই জন্য আমরা 15 জন আছি। এই 15 জনে মিলে আমাদের সামনে একটা ট্রাভেলার গাড়ি রাখা আছে, আগে থাকতেই বুক করা ছিল, সেই গাড়িতে উঠব। চলুন তাহলে। আমি গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম।
তখন আশ্রমের গেটের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে ট্রাভেলার গাড়ি। আসুন প্রথমেই আপনাদেরকে গাড়িটা দেখিয়ে দিই। এই হলো 2x1 সেট, 17 সিটের গাড়ি। এই গাড়ি আমাদের সঙ্গে থাকবে আগামী 7টা দিন। কালকে তো কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়েছিলাম, এবার পরিচয় করে দিই আরও নতুন কয়েকজন কালকে রাত্রে এসছে। এই হচ্ছে দীপদা, এসছে শিলিগুড়ির থেকে। আচ্ছা, তোমার বন্ধু কোথায় দেখা নেই? আচ্ছা, এর সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে নীলাঞ্জন, আমার দিদির ছেলে, অর্থাৎ আমার মেজশালীর ছেলে। আমি কে হই তোমার? আমি ওর ছোট মেশো হই। আর এই হচ্ছে নাম্বার সৌম্যদীপ। হ্যাঁ, আমার বন্ধু কাম ভাই। ঠিক আছে, ও আছে, খুব ভালোভাবে আমরা এনজয় করবো। আর মহাদেব। আর পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে শিবশঙ্কর, ও আমার ভাই কাম বন্ধু একদম। আচ্ছা, পাশে এই হচ্ছে স্বর্ণময়ী, অর্থাৎ পার্বতী মা, এটা আমার দেওয়া নাম। আর এই যে আমার ছোট ভাই প্রীতম আছে, হচ্ছে অর্ণব। আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে বাবা মহাদেবের দরবারে যাব। চলুন তাহলে যাওয়া যাক। হর হর মহাদেব। এবারে আমাদের সবার লাগেজ গাড়ির ওপরে বাঁধা হলো। এই হচ্ছে আমাদের মহিন্দার ভাই, আমাদের এই যে গাড়ির সারথি, উনি কিন্তু আমাদেরকে পুরো এই ট্রিপটা কমপ্লিট করাবেন। চলো তাহলে বেরোনো যাক। হর হর মহাদেব। সবাই তখন যে যার সিট নিয়ে বসে পড়েছে। এখন বাজে সকাল 7টা, আমাদের গাড়ি ছেড়ে দিল। প্রতি বছর যে আমরা বাবা কেদারনাথের দ্বার ওপেনে অনুষ্ঠানে যাই, সেটা কিন্তু বেরোই হচ্ছে খুব ভোরবেলা, কারণ আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্টে যেতে হয়। তখন বেরোতে বেরোতে আমাদের প্রায় ভোর 4টে বেরোই, কোনো সময় 4:30 বেরোই। এবার একটু দেরি হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের নিজস্ব গাড়ি, তাই জন্য আমরা আশা রাখি ঠিক সময় মতনই পৌঁছে যাব। এই চলো, হর হর মহাদেব। এখন আমাদের টিমের প্রত্যেকের কিন্তু উত্তেজনা পুরো তুঙ্গে। চলুন তাহলে যাওয়া যাক। এবারে হরিদ্বারকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। হরিদ্বার থেকে বেরিয়ে হাইওয়েতে ওঠা মাত্রই, আমরা যেহেতু পার্সোনাল গাড়িতেই যাচ্ছি, তাই জন্য আমাদের এখানে গাড়ির রেজিস্ট্রেশন চেক হচ্ছে। কিছুক্ষণ পরেই গাড়ি ছেড়ে দিল। আবার একটু চলার পরেই কাগজ, এখন বাজে সকাল 9টা, সমস্ত কাগজপত্র করতে করতেই আমাদের হরিদ্বার থেকে এখনও ঋষিকেশ ঢুকিনি, তাতেই 2 ঘন্টা চলে গেছে। এবারে খুব লেট হচ্ছে। যাই হোক, এখন এসেছি নারায়ণজির মন্দিরের কাছে, কারণ এখানে এখন গাড়ি পুজো হবে। গাড়ি পুজো এই জন্যই হবে যে 4 ধাম যাত্রার আজকে এই গাড়িটার প্রথম যাত্রা, এই জন্য এই গাড়ি পুজোটা হবে। এই নারায়ণ মন্দির থেকে পুরোহিত মশাই এসে গাড়ি পুজো করবে। আমিও ঢুকে পড়লাম শ্রী সত্যনারায়ণ মন্দির দর্শন করতে। পুরো মন্দির চত্বর সুন্দর এক পরিবেশ। গর্ভমন্দিরে শ্রী নারায়ণ ও লক্ষ্মীমাতা পূজিত হচ্ছেন। স্থানীয়দের মত অনুসারে এই মন্দিরটি প্রায় 400 বছরেরও বেশি পুরনো এবং এটি একটি সিদ্ধপীঠ বলে মানা হয়। কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই গাড়ি পুজো করলেন। এবারে গাড়ির এক চাকায় নারকোল, অন্য চাকাগুলোতে লেবু দিয়ে গাড়ির চাকা এগোলো। নারকোল ফাটিয়ে কিন্তু গাড়ির পুজো হয়ে গেল। এবারে চলুন যাওয়া যাক। সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। এবারে পুজোর প্রসাদ সবাই মিলে ডিস্ট্রিবিউট করো। এ নাও। এবারে গাড়ি ঋষিকেশকে ছাড়িয়ে হিমালয়ের পাহাড়ি পথ ধরল। এই সময়, অর্থাৎ গরমের সময়, পাহাড়গুলো যেন নিষ্প্রাণ হয়ে রয়েছে। পাহাড়ের সব গাছপালা, পাথর, মাটি সবই যেন বর্ষার অপেক্ষায় রয়েছে। এই যে পাহাড়ের গাগুলো এখন কালো কালো লাগছে, বর্ষার জল পেয়ে
সবাই তখন সজীব ও প্রাণবন্ত হয়ে উঠবে। চারিদিকে তখন সবুজে সবুজ হয়ে পুরো পাহাড়গুলো আরো সুন্দর হয়ে উঠবে। তখন এই যাত্রাপথের দৃশ্য আরো মনোমুগ্ধকর হয়ে উঠবে। এখন আমাদের গাড়ির সহযাত্রীরা সবাই বিশ্রামে ব্যস্ত। যাই হোক, আমি হিমালয়ের এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আমাদের প্রথম গন্তব্য দেবপ্রয়াগ। এই যাত্রাতে আমরা কেদারনাথ বদ্রীনাথের সঙ্গে পঞ্চপ্রয়াগ দর্শন করব। এই এখন বাজে 11:44, এসে পৌঁছে গেলাম দেবপ্রয়াগে। এই দেবপ্রয়াগ নিয়ে কিন্তু আমার একটা বিশেষ ভিডিও বানানো আছে এই তীর্থভূমি দর্শন চ্যানেলে, আপনারা কিন্তু ওটা দেখে নিতে পারবেন। আমি এখন এই একদম হাইওয়ে থেকে দেবপ্রয়াগের জাস্ট একটা ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সে দেবপ্রয়াগের পুরো ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নেবেন। এই হলো অলকানন্দা নদী, যা কেদারনাথ এবং বদ্রীনাথ ধাম থেকে উৎপত্তি হয়ে এই পর্যন্ত এসেছে। আর এই হলো ভাগীরথী নদী, যা গঙ্গোত্রীর থেকে এসে মিশেছে এই দেবপ্রয়াগে। আর এখান থেকেই গঙ্গা নদীর গঙ্গা নামের উৎপত্তি। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এবারে ভাগীরথী নদীর ওপরের ব্রিজ পেরিয়ে তাকে বাঁ দিকে রেখে আমরা পাহাড়ের ডান দিকে ঘুরে গেলাম। এবারে আমাদের যাত্রাপথের সঙ্গী হল অলকানন্দা নদী। আমরা পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 36 কিলোমিটার এগিয়ে পৌঁছে গেলাম চক্রতীর্থ শ্রীনগরের কাছে। এবারে আমরা শ্রীনগর শহরকে পেছন দিকে ফেলে সামনের দিকে এগিয়ে চললাম। চক্রতীর্থ শ্রীনগর এক মহা তীর্থস্থান। এখানে রয়েছে কমলেশ্বর মহাদেব। এই তীর্থস্থান নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম। এবারে আমাদের পরের গন্তব্য ধারী দেবীর মন্দির। ওখানে আমরা ধারী মাকে দর্শন করব এবং ধারী দেবী ভারত সেবাশ্রম সঙ্গে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সারব। এইভাবে আমরা হিমালয়ের পাহাড় আর তার সঙ্গে অলকানন্দার শোভা দেখতে দেখতে দেবপ্রয়াগ থেকে প্রায় 47 কিলোমিটার দূরে এসে পৌঁছলাম ধারী দেবী মন্দিরের কাছে। মায়ের মন্দিরের প্রবেশদ্বারের কাছেই রয়েছে আমাদের ভারত সেবাশ্রম সংঘ। এই এখন বাজে 1:10, এসে পৌঁছলাম ধারী দেবী মন্দিরের পাশে যে আমাদের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘ, সেই জায়গাতে। এখানটাতে আজকে আমরা দুপুরবেলা লাঞ্চ করব, মহারাজকে বলে রেখেছিলাম। চলুন ঢোকা যাক। ঢুকে পড়লাম গুরু আশ্রমে। ততক্ষণে তপন মহারাজ আমাদের জন্য ঘর খুলে রেখে দিয়েছেন আমাদের ফ্রেশ হওয়ার জন্য। এবারে আমি মহারাজের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে চলে এলাম ধারী মাকে দর্শনের জন্য। এই ধারী দেবী মন্দির নিয়ে আমার একটা আলাদা ভিডিও তৈরি করা আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। ধারী মাকে দর্শন করে তাকে প্রণাম জানিয়ে তাড়াতাড়ি ফিরে এলাম আশ্রমে। আশ্রমে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। কলকাতা থেকে এই সুদূর উত্তরাখণ্ডে এসে বাঙালি খাবার পাওয়াই এক ভাগ্যের ব্যাপার। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, 2 রকমের তরকারি এবং ঘি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে গাড়ি ছাড়া হলো। এখন বাজে বিকেল 3:45, আমাদের আশ্রম থেকে বেরোলাম খাওয়া দাওয়া করে। মহারাজের সঙ্গে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেল। যাই হোক, এখন যেতে হবে সোনপ্রয়াগ, একটু দেরি হয়ে গেল। এখনও আমাদের যেতে হবে প্রায় 85 কিলোমিটার দূরে সোনপ্রয়াগে। তবে আমরা ধারী দেবী থেকে 19 কিলোমিটার দূরে রুদ্রপ্রয়াগ সঙ্গম দেখব। সেখানে গাড়ি কিন্তু একবার দাঁড়াবে। প্রায় 40 মিনিট মতন পথ চলার পর আমরা রুদ্রপ্রয়াগ সঙ্গম দর্শন করলাম। এখানেই কেদারনাথ থেকে আসা মন্দাকিনী নদী বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে।
সঙ্গমস্থলে রয়েছে নারদ ঋষির সাধনাস্থল। এই পূর্ণভূমি নিয়ে আমার একটা আলাদা ভিডিও তৈরি করা রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবারে আমাদের গাড়ি বাদিকে মন্দাকিনী নদীর পাশের রাস্তা ধরে এগিয়ে চলল কেদারনাথ যাত্রার বেস ক্যাম্প সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আস্তে আস্তে তখন বাইরে বিকেল হতে শুরু করেছে। রুদ্রপ্রয়াগ থেকে সোনপ্রয়াগের দূরত্ব প্রায় 64 কিলোমিটার। আজকের এই কেদারনাথ যাত্রাপথের প্রথম ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এরপরে আমরা অগস্ত্য ঋষির সাধনাস্থল ও পরে গুপ্তকাশীকে পেছনে ফেলে এগিয়ে চললাম সোনপ্রয়াগের দিকে। দেখতে দেখতে আমরা সীতাপুরকে পেছনে ফেলে পৌঁছে গেলাম সোনপ্রয়াগে। এখন বাজে সন্ধ্যে 7:15। এই এখন আমাদেরকে গাড়ি নামালো সোনপ্রয়াগে। পুরো 6 মাস বাদে কিন্তু আবার সোনপ্রয়াগ জমজমাট হয়ে উঠেছে, খুব ভালো লাগছে। চলুন এবারে আমাদের হোটেলটা নিতে হবে, কারণ সবাই লাগেজ নিয়ে অপেক্ষা করছে। সোনপ্রয়াগে থাকার জন্য প্রচুর হোটেল আছে। চাহিদা অনুসারে রুমের ভাড়া ওঠানামা করে। সাধারণত 4000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে, তবে আবার অফ সিজনে এই ভাড়াটা অনেকটা কমেও যায়। আমরা ছিলাম সোনপ্রয়াগের একদম সামনে, যেখানে রেজিস্ট্রেশন চেক হয় তার ঠিক উল্টো দিকেই হোটেল নারায়ণ প্যালেসে। এক একটা রুমে 4 জন করে থাকার সুন্দর ব্যবস্থা। ওয়াশরুমে গিজার সহ সমস্ত সুবিধাই আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আমরা কিন্তু একদম বাস্তবিক রুম পেয়ে সবাই খুব স্যাটিসফাইড। এখান থেকে বেরোবো, কালকে রাত 3টে টার্গেট আছে। বেরিয়ে একদম সোজা গাড়ি ধরে চলে যাব গৌরীকুণ্ড। চলো এবারে কিন্তু খিদে পেয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে আমরা ডিনার করতে যাব। এই নারায়ণ প্যালেস হোটেলটা বেশ সুন্দর। খেতে যাওয়ার আগে আগামীকাল সবাই আমাদের হেঁটে পাহাড়ে চড়ার সুবিধার জন্য লাঠি কিনে নিলাম। প্রতি কটা লাঠির দাম পড়ল 30 টাকা করে। এবারে ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে। তখন যে যার তার মতন করে খাওয়ার অর্ডার দিল। কেউ পনির পরোটা, কেউ ম্যাগি, কেউ আবার রুটি ভাতের থালি। আমাদের টেবিলে সবাই আলু পরোটার অর্ডার দিল। আমরা সবাই আনন্দ করতে করতে খাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া করে হোটেলের রুমে গেলাম। হোটেলের রুমে গিয়ে ব্যাগটা নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এখানে যে লকার রুম আছে সেখানে জমা করে দেবো, কারণ কালকে খুব ভোরবেলা বেরোবো। আর দেরি করব না, আগে থাকতে সব কাজ মিটিয়ে এখন যাব ঘুমোতে। চলুন তাহলে দেখিয়ে দিই কোথায় আপনারা লাগেজটা রাখতে পারবেন। এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে ক্লক রুম। भैया ये बैग रखना है, कितना? कौन सा बैग? ये तो दोनों बैग हाँ 100 रुपीज़ 2 दिन 2 दिन के लिए, ठीक है। ব্যাগ রেখে এরকম একটা টোকেন নিয়ে নিলাম। এই টোকেন দেখিয়ে আমরা 48 ঘন্টার মধ্যে আমাদের ব্যাগ আবার নিয়ে নিতে পারবো 100 টাকার বিনিময়। আজকে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্য আজকে আর বাড়াবো না। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তো অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। কারণ কি বলুন তো, আপনারা যদি আপনাদের মতামতগুলো এরকমভাবে জানান আমাকে, তাহলে আমি ভীষণভাবে উৎসাহিত হই এবং বিভিন্ন তীর্থস্থানগুলোতে গিয়ে বিভিন্ন রকমভাবে তথ্য তুলে আনতে। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। শুভরাত্রি।